হ্যালো, আরেকটি ইমোশনাল ভিডিওতে স্বাগতম। এই সিনেমাটি হলো ওয়ে ইহাংয়ের মর্মস্পর্শী গল্প, যে একজন ব্রেন ক্যান্সারে আক্রান্ত যুবক। সে একটি অস্ত্রোপচার করায় এবং বর্ণনা করে যে কিভাবে ডাক্তাররা কেবল রোগীর চিকিৎসা নিয়েই ভাবেন, যখন আমরা এমন অনেক আবেগের মধ্য দিয়ে যাই যা নিয়ে কেউ মাথা ঘামায় না। সে তার অসুস্থতার জন্য খুবই ক্লান্ত এবং মনে করে যে সে তার পরিবারের জন্য একটি বোঝা। তার অস্ত্রোপচার হয় এবং দৃশ্যটি 2 বছর পর পরিবর্তিত হয়, যেখানে ডাক্তার বলেন যে ফলাফলে ক্যান্সারের কোনো লক্ষণ নেই, তবে এটি ফিরে আসতে পারে বলে তাকে সারা জীবন চেক আপ করতে হবে। সে খুব বিরক্ত এবং রাগান্বিত হয়, কারণ সে জানে যে এত বছর ধরে এত কষ্ট সহ্য করার পরেও তার আবার ক্যান্সার হওয়ার সম্ভাবনা এখনও আছে। তার কোনো বন্ধু নেই, কারণ সে সবসময় চিকিৎসার অধীনে ছিল, তাই সে খুব একা এবং বিষণ্ণ বোধ করে। সে তার পরিবারের একমাত্র সন্তান। ইহাংয়ের বাবা মা খুবই যত্নশীল এবং দয়ালু, এবং তাদের ছেলের স্বাস্থ্যই তাদের কাছে অগ্রাধিকার। তার মা একজন হিসাবরক্ষক এবং তার বাবা একটি কোম্পানিতে কাজ করেন। তারা দুজনেই তাদের ছেলের চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা উপার্জনের জন্য অতিরিক্ত সময় কাজ করতেন। সে শৈশব থেকেই সব লক্ষ্য করেছে। উ জিয়াওমেই তাদের পারিবারিক বন্ধু, যিনি ক্যান্সারে তার স্ত্রীকে হারিয়েছেন। তার একটি ক্যান্সার সংস্থা আছে এবং তিনি ইহাংকে অনুপ্রেরণার জন্য সেখানে যোগ দিতে উৎসাহিত করেন। সে তাদের একটি মিটিংয়ে যোগ দিতে রাজি হয়, যেখানে সবাই একটি পোশাক পরে থাকে। সেও একটি পোশাক পরে এবং জায়গাটা কেমন তা দেখানোর জন্য তার মাকে ফোন করে। হাঁটার সময় সে একটি ব্যাঙের পোশাক পরা কারোর সাথে ধাক্কা খায় এবং সে দুর্ঘটনাক্রমে তার ফোনটি সেই পোশাকের ভেতরে ফেলে দেয়। পোশাক পরিহিত ব্যক্তিটি হলো মা জিয়াও ইউয়ান নামে একটি মেয়ে, যার ক্যান্সার ছিল, কিন্তু 10 বছর আগে তার চিকিৎসা হয়েছিল। সে সবার সামনে বিব্রত হয়। সে তাকে নিয়ে মজা করে, কারণ সে তার মায়ের কাছে পার্টি সম্পর্কে খারাপ কথা বলছিল। ইহাং যখন তার মায়ের সাথে বাড়ি যাচ্ছিল, তখন তাদের জিয়াও ইউয়ানের সাক্ষাৎ হয়, যার স্কুটারের সমস্যা ছিল, তাই ইহাংয়ের মা তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। সে নিজের পরিচয় দিয়েছে যে ইহাং এবং বলে, তুমি কি আমার মস্তিষ্কের টিউমারের বায়োপসি দেখতে চাও? সে তাকে বলে যে সে যখন প্রাথমিক বিদ্যালয়ে ছিল তখন এই সবের মধ্যে দিয়ে গেছে এবং তার অসুস্থতা নিয়ে তার এভাবে বাহাদুরি দেখানো উচিত নয়, কারণ এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তার উত্তরে সে হতবাক হয় এবং তাকে নিয়ে কৌতূহলী হয়। সে বাড়ি গিয়ে সোশ্যাল মিডিয়ায় তার নাম সার্চ করে এবং তাকে খুঁজে পাওয়ার পর তার ছবির দিকে তাকিয়ে থাকে। সে লক্ষ্য করে যে সে এখন লাইভে আছে, তাই সে তার লাইভে যোগ দিতে ল্যাপটপের দিকে ছুটে যায়। তার লাইভে সে অদ্ভুত সংমিশ্রণ দিয়ে পানীয় তৈরি করে এবং প্রতিবার সে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে তা পান করে, যদিও স্বাদ অসহনীয় হয়। সে মনোযোগ সহকারে তাকে দেখছিল, যেন সে তার প্রতি খুবই আগ্রহী। যখন সে তাকে দেখছিল, তখন তার মা ঘরে আসেন এবং সে দ্রুত তার ল্যাপটপ বন্ধ করে দেয়, যাতে তিনি দেখতে না পান, এবং তিনি বুঝতে পারেন যে এটা ডেটিং বা সম্পর্ক সম্পর্কিত কিছু, যা সে লুকাতে চায়। তার লাইভের সময় সে ঘোষণা করে যে ক্যান্সার রোগীদের জন্য একটি বিশেষ ইভেন্ট আছে, যেখানে একজন প্রশিক্ষক তাদের অনুপ্রেরণামূলক বক্তৃতা দিতে আসবেন। সেও সেই ইভেন্টে যাওয়ার জন্য একটি জায়গা সংরক্ষণ করে। ইহাংয়ের সাথে তাখানে জিয়াও ইউয়ানের দেখা হয় এবং প্রশিক্ষক তাকে সামনে আসতে বলেন এবং অন্যদের কিছু অনুপ্রেরণামূলক কথা বলতে এবং তার গল্প শেয়ার করতে বলেন। ইহাং একজন আশাবাদী ব্যক্তি নয় এবং সে অন্যদের মিথ্যা আশা দিতে পছন্দ করে না। সে উঠে সবার সামনে দাঁড়ায়। সে বলে যে তারা যতবারই এই ধরনের বক্তৃতা দিক না কেন, তারা এখনও অসুস্থ এবং কিছুতেই কিছু পরিবর্তন হবে না, কারণ এখানে কেউ সাধারণ মানুষের মতো বাঁচা শুরু করবে না যদি সে দেখানোর জন্য কিছু মিথ্যা কথা একপাশে রাখে। তার আচরণে জিয়াও ইউয়ান রেগে যায় এবং তাকে বলে যে সেও একজন সাধারণ মানুষ এবং সে সাধারণ এটা দেখানোর জন্য তার কাপড় খুলে ফেলা উচিত। সে আসলে সবার সামনে তার কাপড় খুলে ফেলে এবং তারপর রাগে চলে যায়। সেই ইভেন্টের সময় যে যা করেছিল তার জন্য সে অনুতপ্ত হয়, তাই সে তাকে ফোন করে ইহাংকে জানায় যে একজন পরিচালক তার বক্তৃতা দেখেছেন এবং তার সৎ কথার জন্য তার সাক্ষাৎকার নিতে চান। ইহাং রাজি হয় এবং তারা তার বাড়িতে সাক্ষাৎকারের জন্য আসেন। সে রোবটের মতো কথা বলতে শুরু করে এবং পরিচালক জিয়াও ইউয়ানকে তাকে স্বাভাবিকভাবে কাজ করতে এবং যা সে মনে করে তা বলতে বলেন। ইহাং আবার রেগে যায় এবং ঘর ছেড়ে চলে যায়। সে কিছু এলোমেলো উপাদান ধরে জিয়াও ইউয়ানের পান করার জন্য একটি পানীয় তৈরি করে। সে বলে যে যদি তুমি এটা পান করো তাহলে আমি সাক্ষাৎকার নেব। সে অবাক হয় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কি তার লাইভ দেখেছে, কারণ সে ওই অদ্ভুত পানীয় সম্পর্কে জানে। সে লজ্জিত হয় এবং কি বলবে তা বুঝতে পারে না। সে অজানা একটি হ্রদের ধারে নিজেকে এবং অন্য একটি মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে, যেখানে সে লক্ষ্য করে যে মেয়েটি তার স্বপ্নের মেয়েটির সাথে খুবই মিল। ইহাং ধীরে ধীরে তার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠে। সে আবার লগ ইন করে এবং তার লাইভ শো দেখতে শুরু করে।
সে বলে যে আজকের পানীয়টি একটি বন্ধুর কাছে ক্ষমা চাওয়ার জন্য, কারণ সে তার অনুভূতির বিবেচনা করেনি এবং তাকে কঠোর কথা বলেছিল। সে তার চেষ্টার জন্য খুশি হয় এবং সে প্রথম ব্যক্তি মনে হয় যে তাকে হাসাতে এবং তার অসুস্থতার কথা ভুলিয়ে দিতে পারে। সে তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। জিয়াও ইওয়ান তার বাবার সাথে তোদের গ্যারেজে থাকে এবং তার মা যখন ছোট ছিলেন তখন মারা গেছেন। তার বাবা খুবই প্রফুল্ল এবং উদ্যমী মানুষ। তিনি ইহাঙ্গের সাথে আড্ডা দেন এবং তার মেয়ের উপর তার ছাপ সম্পর্কে জিজ্ঞাসা করেন। সে বলে যে সে খুবই দয়ালু এবং জিয়াও ইওয়ানের বাবা নিশ্চিত করেন যে তারা তার বন্ধুত্বের সাথে একমত, কারণ সে তার মেয়ের সাথে থাকার জন্য একটি ভালো মানুষ হতে পারে। এরপর ইহাং তার ঘরে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তার কি পুরো চিকিৎসা হয়েছিল। সে বলে যে তার চিকিৎসা 10 বছর আগে শেষ হয়েছে। জিয়াও ইওয়ান একসাথে রাতের খাবার খেতে বাইরে যেতে এবং মজা করার প্রস্তাব দেন। বন্ধুর সাথে এটাই তার প্রথম বাইরে যাওয়া এবং সে আসলেই তার জীবনে নতুন জিনিসের অভিজ্ঞতা পেতে খুবই উত্তেজিত। তারা খেতে একটি জায়গায় যায় এবং সে বলে যে তাদের সময় উপভোগ করা দরকার এবং কোনো কিছুকে ভয় না করা দরকার, কারণ তাদের অলরেডি চিকিৎসা হয়ে গেছে এবং আর কোনো খারাপ কিছু হবে না। সে ধীরে ধীরে আশাবাদী হয়ে ওঠে যখন সে দেখে যে সে অন্যদের মতো বাঁচতে পারে এবং তার সময় উপভোগ করতে পারে। খাওয়া শেষ হওয়ার পরে সে তাকে তার সাথে একটি বিশেষ জায়গায় যেতে প্রস্তাব করে। এটি একটি ভবনের ছাদ যেখানে তারা চিড়িয়াখানার প্রাণীদের শব্দ শুনতে পায়। তারা উভয় সেখানে বসে সেই মুহূর্তটি উপভোগ করে। ইহাং তাকে বলতে শুরু করে যে সে জীবনে কিছুই করেনি, কারণ সে কখনো ঠিকমতো পড়াশোনা করতে পারেনি, কারণ সে সবসময় অসুস্থ ছিল এবং তার শরীর সবসময় দুর্বল ছিল যে খাওয়া তাকেও ক্লান্ত করে দিত, এবং সে প্রাথমিক বিদ্যালয়ে একটি লাল ফুলও পায়নি। জিয়াও ইওয়ান তাকে খুব নেতিবাচক ব্যক্তি এবং নেতিবাচক চিন্তাভাবনার জন্য বকা দেয় এবং তাকে হাসানোর জন্য কিছু কৌশল দেখাতে শুরু করে। সে কি তাকে হাসাতে আবার সফল হবে? একসাথে দারুণ সময় কাটানোর পর সে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। তার বাবা মা জানালা দিয়ে লুকিয়ে দেখছেন এবং তারা বিশ্বাস করতে পারে না যে তাদের ছেলে এমন কাউকে খুঁজে পেয়েছে যার সাথে সে সময় কাটাতে পছন্দ করে। তারা খুব খুশি যে তাদের ছেলে আর বিষণ্ণ নয় এবং সে আসলে সেই দিন উদ্যমী। জিয়াও ইওয়ান তাদের সাক্ষাতের সময় তাকে কিছু কৌশল শিখিয়েছিল যা সে বাথরুমে অনুশীলন করতে শুরু করে। এটি দেখায় যে সে তাকে বলা প্রতিটি কথা শুনছিল এবং তাকে মনোযোগ দিয়েছিল। ইহাংয়ের পরিবার সর্বদা তার চিকিৎসার জন্য টাকা সঞ্চয় করে আসছে, তাই তাদের বাড়ির সমস্ত আসবাবপত্র পুরনো এবং নষ্ট হয়ে গেছে, যেমন তাদের টেবিল যা স্থিতিশীল নয়। এটি চলচ্চিত্র করে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে জিয়াও ইওয়ানের কাছ থেকে একটি টেক্সট বার্তা পায় এবং সে তার জিনিসপত্র নিতে ছুটে যায় তার সাথে দেখা করতে। আগের দিন তার শরীর দুর্বল হওয়ার কথা তাকে বলার কারণে সে তাকে একজন খুব বিখ্যাত জিম প্রশিক্ষকের সাথে একটি জিমে নিয়ে যায়। সে তার সাথে পরিচয় করিয়ে দেয় এবং প্রশিক্ষক তাকে বলেন যে তিনি তাকে কিছু ব্যায়াম শেখাতে শুরু করবেন। জিয়াও ইওয়ান এবং প্রশিক্ষকের একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে ইয়াহাং ঈর্ষান্বিত হয়। সে একটি ভারী ওজন তোলার চেষ্টা করে কিন্তু পারে না। সে তার উপর খুব রেগে যায় এবং জিম ছেড়ে চলে যায়। সে তাকে বলে যে সে তার খুব ঘনিষ্ঠ বলে মনে হচ্ছে এবং সে আসলে সেখানে তাদের বিরক্ত করছিল। সে তাকে বাড়ি যেতে ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার আগে সে একটি হাসি দিয়ে তাকে বলে যে সে আসলে ঈর্ষান্বিত হয়েছিল। উত্তেজনাপূর্ণ মুহূর্তটি একটি মিষ্টি মোড় নেয়, যেখানে সে ইয়াহাংয়ের তার প্রতি অনুভূতি বুঝতে পারে। সে বাড়ি ফিরে যায় এবং একটি শব্দ না বলে বিষণ্ণ দেখায়। পরের দিন সে সকালবেলা কোনো কথা না বলে বাড়িতেই থাকে। তার বাবা মা বাজি ধরেন যে সে সেই দিন আবার তার সাথে বাইরে যাবে কিনা। তার মা বাজি ধরেছিলেন যে সে সেই দিন জিয়াও ইওয়ানের সাথে বাইরে যাবে বলে তিনি প্রায় হেরে বসেছিলেন। যখনই তিনি তার স্বামীকে টাকা দিতে চান, ইয়াহাং বাইরে যাওয়ার জন্য ছুটে যায় এবং সে বাজি জেতার কারণে টাকা ফেরত পায়। জিয়াও ইওয়ান তাকে বলে যে তাদের অবস্থার কারণে তারা ভ্রমণ করতে পারবে না, কিন্তু সে তাদের দুজনের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করবে, যেন তারা আসলে বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করছে। একটি জায়গা হলো সমুদ্রে তিমি এবং সমুদ্রের বাতাসের সাথে সাঁতার কাটার ভান করা। তারপর তারা অ্যান্টার্কটিকায় যায়, যা খুব ঠান্ডা, এবং তাদের একসাথে সেই ঠান্ডা আবহাওয়ায় বেঁচে থাকতে হয়। তাদের পরের কার্যক্রম হলো হাইকিং, যেখানে বাতাস তাদের গতির বিরুদ্ধে। তারা এমন একটি মরুভূমিতেও যায় যেখানে তাদের একে অপরের সাথে ভাগ করে নেওয়ার মতো পর্যাপ্ত জল নেই। তাদের পরবর্তী গন্তব্য হল সূর্য দেখে অন্য একটি মহাবিশ্বে যাওয়া।
জিয়াও ইউয়ান জলপ্রপাত পছন্দ করে এবং তাকে একটি সুপরিচিত জলপ্রপাতে নিয়ে যায় এবং তারা সেখানে দৌড়ায়। তারা সৈকতেও যায় এবং একসাথে আবহাওয়া উপভোগ করে। এই সমস্ত অবস্থানগুলি তৈরি করা হয়েছিল কারণ সে প্রতিটি দৃশ্যকে বাস্তব দৃশ্যের মতো দেখাতে প্রস্তুত করেছিল, যেমন একটি পার্কে যাওয়া যেখানে মাটি থেকে জল বের হয় এবং তারা একটি আসল জলপ্রপাত হওয়ার ভান করে। সে চায় যে সে মজা করুক কারণ সে আগে তাকে বলেছিল যে সে প্রচুর অ্যাডভেঞ্চার বই পড়ে, কারণ সে আসলে ভ্রমণ করতে পারে না, তাই তাকে কেবল সেই জায়গাগুলি কল্পনা করার জন্য বই পড়তে হয়। যাই হোক, জিয়াও ইউয়ান ইয়াহাংয়ের জন্য তার সাথে বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করা এবং তাদের যন্ত্রণা নিয়ে চিন্তা না করে একসাথে মজা করা সম্ভব করে তুলেছিল। তাদের ভ্রমণের পরে তারা পার্কের সিঁড়িতে বসে, কারণ তারা খুব ক্লান্ত। সেখানে দাদু দিদিমারা একসাথে নাচছে। জিয়াও ইউয়ান ইয়াহাংকে বলে যে তারা যখন বৃদ্ধ হবে তখন সে তাকে ভবিষ্যতে নিয়ে যেতে পারে। সে তার হাত ধরে এবং তারা একসাথে নাচতে শুরু করে। ইয়াহাং মনে মনে বলে যে তার জীবনের প্রথমবার সে অনুভব করতে পারছে যে সে কোনো সীমাবদ্ধতা ছাড়া একজন সাধারণ মানুষের মতো বাঁচছে এবং সে আসলে ভবিষ্যতে উপস্থিত আছে। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছে এবং সুন্দরভাবে নাচছে। সে তাকে বলে যে সেই মুহূর্তে তারা কেবল সময় যাত্রা করেছে, যেখানে তারা এই নাচের মাধ্যমে তাদের ভবিষ্যৎ একসাথে নিশ্চিত করেছে। সেখানে নাচের পরে তারা কিছু খেতে একটি রেস্টুরেন্টে যায়। ইয়াহাংয়ের সবসময় সেই হ্রদে একটি মেয়ের সাথে থাকার স্বপ্ন থাকে। সে সেই রেস্টুরেন্টের দেওয়ালে সেই হ্রদের একটি পোস্টার লক্ষ্য করে। সে তাকে পোস্টারটি দেখায়, কিন্তু হঠাৎ তার পুরো শরীর কাঁপতে শুরু করে। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং তার জন্য সবকিছু ঝাপসা হয়ে যায় এবং সে তারপর অজ্ঞান হয়ে যায়। সে আবার চেক আপ এবং পরীক্ষার মধ্য দিয়ে যায়। ডাক্তার তার বাবা মাকে বলেন যে এটি আবার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তাদের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। সে বাইরে থেকে তাদের কথা শুনছে এবং তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ সে তার জীবন পরিবর্তন করতে যাচ্ছিল যখন আবার একটি ট্র্যাজেডি ঘটল। তার বাবা মাও খুব ঘাবড়ে যান, কারণ তারা ভেবেছিলেন যে তাদের ছেলে সুস্থ এবং আর অসুস্থ হবে না। এই দৃশ্যগুলি খুব আবেগপূর্ণ এবং দুঃখজনক, কারণ চলচ্চিত্রের শুরুতে দেখানো হয়েছিল যে সে সুস্থ হচ্ছে, কিন্তু সে আবার ক্যান্সারে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। ইয়াহাং এবং তার পরিবার তার দিদিমার জন্মদিনের পার্টিতে যায়। সে জিয়াও ইউয়ানের ফোন কলের উত্তর দেওয়া বন্ধ করে। যখন বড়রা একে অপরের সাথে কথা বলতে শুরু করে, সে তার কাজিনকে শৌচাগারে নিয়ে যায়। দিদিমা ইয়াহাংয়ের বাবাকে বলেন তিনি তার বাড়ি বিক্রি করে নার্সিং হোমে যেতে পারেন, কারণ তাদের আবার ইয়াহাংয়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হবে, এবং তাকে বলেন যে তারও একটি চেক আপ করা উচিত, কারণ তার পেটে ব্যথা হচ্ছে। তার বাবা দিদিমাকে বলেন যে তারা সমস্ত খরচ নিজেরাই বহন করবে এবং তারা তাদের ছেলের চিকিৎসার জন্য তাদের নিজের বাড়ি এবং তাদের যা কিছু আছে তা বিক্রি করতে পারে। তারপর সে কাঁদতে শুরু করে। এই পুরো সময় ইয়াহাং দরজার পিছনে ছিল, শুনছিল যে কিভাবে তার পুরো পরিবার আবার তার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে সংগ্রাম করছে। সে অনুভব করে যে সে তাদের কাঁধের উপর একটি বোঝা, কারণ তারা নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা না করে কেবল তার ওষুধ এবং চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা উপার্জনের জন্য খুব কঠিন পরিশ্রম করে। জিয়াও ইউয়ান তার সাথে দেখা করতে আসে এবং তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে তাকে উপেক্ষা করে এবং তাকে যেতে বলে। পরে সে তার অ্যাকাউন্ট চেক করে এবং দেখে যে সে তাকে ব্লক করেছে। সে বাইরে ছুটে যায় এবং কোথাও গিয়ে পান করার সিদ্ধান্ত নেয়। এই অবস্থায় তাকে অ্যালকোহল পান করার অনুমতি নেই, কিন্তু সে পান করতে শুরু করে এবং মাতাল হয়ে যায়। তারপর সে জিয়াও ইউয়ানের বাড়িতে যায় এবং তাদের দরজায় কড়া নাড়তে শুরু করে যতক্ষণ না সে বাইরে আসে। সে তাকে জিজ্ঞাসা করে যে কেন সে তাকে ব্লক করেছে। সে বলে যে সে তার থেকে আলাদা হতে চেয়েছিল, তাই সে তাই করেছিল যা সে চেয়েছিল। ইয়াহাং বৃষ্টির নিচে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। সে বলে কিভাবে সে তার কথা চিন্তা করে যখন সে চায় না। সে স্বীকার করে কিভাবে সে একজন সাধারণ মানুষের মতো বাঁচতে শুরু করতে চেয়েছিল, এবং সে যখন তার সাথে সেই সমস্ত কাজ করেছিল সে আসলে এটি অনুভব করেছিল, কিন্তু সবকিছু এক মুহূর্তে ভেঙে পড়ে, আবার একটি স্বপ্নে পরিণত হলো। সে অভিযোগ করে যে কিভাবে ঈশ্বর তাকে পছন্দ করেন না, এবং প্রতিবার যখন সে ভালোবোধ করতে শুরু করে তার সুখ কেড়ে নেন।
ইয়াং উল্লেখ করেন যে কিভাবে সুখ অনুভব করা তার নিজের ভুল ছিল, এটা মনে না রেখে যে তাকে তা করার অনুমতি নেই, কারণ সে কেবল একজন ক্যান্সার রোগী এবং এই সমস্ত সাধারণ জীবনের জিনিস তার জন্য নয়। সে খুব আবেগপূর্ণ সুরে এই সমস্ত কথা বলে।